জেডিএসআরএম নিবেদিত দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দেশের রাজনীতির ময়দান অস্থির ও নির্বাচন বানচালের জন্য কাজ করছে জামায়াত, এমনটা জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতিসংঘ সফর সফল হয়েছে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুখোমুখি শফিকুল আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমরা সরাসরি ধন্যবাদ আপনাকে। দেশ সন্ধ্যায় আমরা সরাসরি আপনার কাছে প্রশ্নে যেতে চাই। নির্বাচন বানচালের জন্য কাজ করছে জামাত, এমনটা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন বানচালের কি কোনো ষড়যন্ত্র আপনি দেখেন? না, আমরা মনে এটা ষড়যন্ত্র আছে অনেকটা আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের বহিঃসূত্রী মানে বাইরের যারা ফ্রেন্ড আছেন তাদের তরফ থেকে। বাট আমরা মনে করি যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই নির্বাচনের দিকে খুবই সিরিয়াসলি এগিয়ে যাচ্ছেন। এই আজকে জামাতে ওনার যে বক্তব্য সে বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, কারণ এটা পলিটিক্যাল কথা, তো ওইখানে আসলে আমি ইন্টারিম গভর্নমেন্টের হয়ে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না। তাহলে আসলে এই ধরনের বক্তব্যগুলো আমরা দেখছি যে অনবরত আসছে, একদল আরেক দলকে দোষারোপ করছে। আজকে জামাতের আমির বললেন যে ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঐক্যবদ্ধ আসলে কবে হব আমরা? ইন্ডিভিজুয়াল পার্টিগুলো কি বক্তব্য দিচ্ছে সেই বিষয়ে আসলে আমাদের তরফ থেকে মন্তব্য করাটা ঠিক না। এই জন্য ঠিক না, যেমন ধরেন সবাই তো আমাদের অংশীজন ছিলেন, ঠিক না? মানে আওয়ামী লীগ ছাড়া, পতিত স্বৈরাচার ছাড়া, তাদের দোসররা ছাড়া যারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছিলেন সবাই আমাদের অংশীজন। তো ফলে এই গভর্নমেন্টের পক্ষে কোনো পলিটিক্যাল এই সমস্ত বিষয় নিয়ে তারা যখন কথা বলেন এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করাটা একদমই অসমীচীন আমি মনে করি। কিন্তু সরকার তো নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, যে সরকারের দায়িত্ব খুব ভালো একটা ইলেকশন করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি, খুব ভালোভাবে কাজ করছি। ইউএনএও এই লক্ষ্যেই আসলে ইউএনএ এই যে 6 জন পলিটিক্যাল লিডারকে নিয়ে ইনভাইট করা হলো, তারা আসলেন এবং আপনি পুরো পৃথিবীর কাছে যে একটা মেসেজ গেল যে আমরা এখন ইউনাইটেডলি আমরা ইলেকশনের জন্য, ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এখন রেডি। একটি প্রশ্ন কিন্তু আপনি যেহেতু তুললেনই জাতিসংঘ সফর নিয়ে 6 জন প্রতিনিধি 3টি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, 6 জন কেন আসলে এটি নিয়ে কিন্তু দেশের রাজনীতিতে একটি প্রশ্ন উঠেছে যে 3টি দলের কেন, অন্য দলগুলো কেন নয়? দেখেন, অনেকে এটা আমরা সবাইকে নিতে পারলে ভালো হতো, কিন্তু রিসোর্স কনস্ট্যান্টের কথাও তো আপনার চিন্তা করতে হবে, ঠিক না? রিসোর্সের দিকেও তো ভাবতে হয়। আমরা রিয়ালিস্টিক হয়েছি এই জন্য। বাট ওনারা আসলে পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করছিলেন সেখানে কি অফ দ্য স্ক্রিন কোনো বৈঠক হয়েছে কিনা, সেটা ওনারা বলতে পারবেন, কিছু হয়েছে কিনা এটা ওনারা বলতে পারবেন। বাট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনারা সবাই বিভিন্ন মিটিং এ গিয়েছেন, বড় বিভিন্ন ইভেন্টে টেক পার্ট করেছেন, এটুকু বলতে পারি। সরকার তো নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, আপনি বললেন যে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই পরিবেশটি বা ঐক্যবদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া সেটি কত দূর এগোচ্ছে? খুবই ভালোভাবে এগোচ্ছে। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড। আমরা একের পর এক ইভেন্ট আসছে, সেগুলো আমরা মোকাবেলা করছি এবং আমরা সে অনুযায়ী ইলেকশনের যেই ধরনের প্রস্তুতি লাগে, এক হচ্ছে যে পলিটিক্যাল একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেটা আমরা করছি, সরকার নিউট্রাল আছে। আর একটা হচ্ছে যে সিকিউরিটি যে ইস্যুগুলো আছে, যাতে এমন একটা সিকিউরিটি ইস্যুগুলো অ্যাড্রেস করলে হয় যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এসে ভোট দিতে পারে, সেই পরিবেশটাকে বজায় রাখা, সেটার জন্য কাজ করা হচ্ছে। পুলিশ, অন্যান্য সিকিউরিটি ফোর্সগুলো সেগুলো কাজ করছে, মিলিটারি এটা নিয়ে কাজ করছে। আর একটা হচ্ছে যে পার্টিগুলোর মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখা, যাতে এইটা ইলেকশন আসলে এইটা যাতে ডেটোরিয়েট না করে, সেই লক্ষ্যেও আমরা কাজ করছি। এবং সেই লক্ষ্যে দেখেন কনসেনসাস কমিশনের সাথে প্রত্যেকটা পার্টিরই খুব ভালো মিটিং হচ্ছে, হ্যাঁ। এবং আমরা আশা করছি যে জুলাই চার্টার যেটা কথা হচ্ছে সেটাও হয়ে যাবে ঠিক মতো, ঠিক সময়ে। সেটি কবে নাগাদ হতে পারে এখন দেখা যাক, সামনে দেখবেন আপনারা। আপনি বললেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা, নিশ্চয়ই সেটি দরকার আছে, কিন্তু আমরা রাজনীতিতে যেটি লক্ষ্য করছি পিয়ার পদ্ধতি, সংস্কার ইস্যুতে অনেকগুলো বিষয় নিয়ে আসলে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ডিবেট হবেই,
আমি আর আপনি তো এক হব না। আমার পার্টি, তাহলে তো আমরা একই পার্টি করতাম। সেক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অবশ্যই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে না? আপনি 7 মাসে দেখেন নাই তারা যে ডিবেট গুলো করলেন, এর মধ্যে কেউ বয়কট করে চলে গেছেন, কেউ বলছেন না আমি ওর সাথে বসবো না, আমি এই বিষয়ে কথাই বলবো না, এই ধরনের কথা। আগে আপনি জানেন কি হয়েছে? এমন হয়েছে যে এই পার্টি ওই পার্টির সাথে বসেই নাই। তো এইখানে সমস্ত পার্টি একসাথে বসছেন এবং খুবই আমাদের যে শাসনতান্ত্রিক যে প্রক্রিয়ায় যে সমস্ত ইস্যু ছিল, যেগুলোর কারণে আমাদের ডেমোক্রেসি সেভাবে ফ্লারিশ করতে পারে নাই, সেই ইস্যুগুলো তারা ডিল করেছেন। একটা দুইটা স্টিকি পয়েন্ট আছে, বাট আমরা মনে করি সেটাও যাবে। কেউ কিন্তু কাউকে পয়েন্ট করে না আপনার সাথে আমি বসবো না, বা আমি এখন ফোর্সফুলি চলে যাচ্ছি, আমি এই প্রক্রিয়ার সাথেই নাই। কেউ কি বলেছে? সেটা বাম দলই হোক বা এটা ডান দলই হোক বা মধ্যপন্থী দল হোক। কিন্তু কেউ কেউ তো বলছে পিয়ার না মানলে নির্বাচনই যাবে না। এগুলো তো ধরেন এক একটা পলিটিক্যাল পার্টি তাদের অবস্থান জানাবে, তারপরে সবাই একটা ঐক্যমত্যের জায়গায় যাবেন। তো সেটাও জায়গাটাও তৈরি হচ্ছে আমি মনে করি। নির্বাচনের আপনারা নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কথা বলেছে সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে 4 মাস বাকি রয়েছে। সেই বাধা, এই যে নির্বাচন নিয়ে বাধাটা কবে কাটবে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়? আমরা মনে করি এটা খুব শীঘ্রই কাটবে এবং জাতি নির্বাচনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাবে। আমরা জাতিসংঘ সফরে আমরা লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টা জিটিওতে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি একটি বক্তব্য এমনও বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালু হতে পারে। এই ধরনের একটি বক্তব্যকে ঘিরে আসলে একটি বিতর্ক তৈরি হয়েছে, গণমাধ্যমে নানানভাবে এসেছে। এটি আসলে কেন তৈরি হলো? এটা হচ্ছে যে ওনার বক্তব্যকে যদি আইসোলেট হয়ে একটা সেন্টেন্সকে আপনি নিয়ে নেন, যেটাকে ইংলিশে বলে যে টেকেন আউট অফ কনটেক্সট, তখন এই কথা বলা যায়। এই গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্ল্যান নেই যে আওয়ামী লীগের যে উপরে যে অ্যাক্টিভিটিস যে ব্যান করা হয়েছে সেটাকে উইথড্র করার কোনো ধরনের কোনো ইয়ে নেই। মানে এখন নেই আপাতত কি এখন নাই, সামনে অন্যান্য গভর্নমেন্ট এসে তারা তাদের মতো চিন্তা ভাবনা করবে। বাট ইলেকশনের আগ পর্যন্ত আমি বলতে পারি যে এরকম কোনো প্ল্যান এই ইন্টারিম গভর্নমেন্টের নাই। গতকাল বিএনপির একজন নেতা বলেছেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হতে হবে, কোনো নির্বাহী আদেশে নয়। কি বলবেন আসলে? না, বিচারিক প্রক্রিয়া তো হচ্ছে, কিন্তু তার আগে তো তারা যে সমস্ত ভায়োলেন্স করছে, তারা যে সমস্ত দেশে বিদেশে যে কনস্পাইরেসি করছে সেগুলো তো অ্যাড্রেস করতে হবে। প্লাস হচ্ছে তারা এত ম্যাসিভ নাম্বার অফ মানুষকে তারা খুন করেছে, হত্যাযজ্ঞ করেছে, তারা গুম করেছে, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, তারা শাপলা ঘটিয়েছে, তারা ইয়েতে 60 লক্ষ বিএনপির কর্মীর এগেনস্টে ফেক কেস দিয়েছে, জামাতেরও লাখ দশেক এরকম হবে। তো এইগুলোর জন্য তো তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। তো ফলে যে তারা যে ধরনের ভায়োলেন্স গুলো করছিল সেই আলোকেই তো তাদের উপরে নির্বাহী আদেশ দিয়ে একটি তাদের অ্যাক্টিভিটিজের উপরে ব্যান করা হয়েছে। সেটা একটা গভর্নমেন্ট তার ইয়ে অনুযায়ী কাজ করেছে। কিন্তু এখন বাকিটা পরবর্তীতে তার বিচারিক প্রক্রিয়া হচ্ছে, বিচারিক প্রক্রিয়ায় এই পার্টির ফেট পরবর্তীতে ডিসিশন হয়। বাট ইন্টারিম পিরিয়ডে দিস ইজ হচ্ছে এই গভর্নমেন্টের ডিসিশন। আমরা জাতিসংঘ সফর আমরা লক্ষ্য করেছি যে রোহিঙ্গা সংকটকে ঘিরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে $96 মিলিয়ন সহায়তার একটা আশ্বাসও পেয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আসলে এখন বাধা কোথায় দেখেন? এটি কি কোনো আন্তর্জাতিক কৌশলের মার প্যাচেই কি আটকে আছে বলে মনে করেন? না, আমাদের যেটা বাধা যেটা মূলত ছিল সেটা হচ্ছে যে আগের গভর্নমেন্ট রোহিঙ্গা পলিসি, রোহিঙ্গা লোকগুলো এসেছিল বাংলাদেশে, তাদের জন্য সাহায্য পাওয়া যাচ্ছিল, ওইটা নিয়েই সন্তুষ্ট ছিল। কিন্তু এই রোহিঙ্গা যে ক্রাইসিসটাকে যে একটা সমাধান করতে হবে, না হলে যে এই লোকগুলো যে আমাদের দেশেই সারা জীবন থেকে যাবে সেটা তাদের চিন্তায় আসে না। আর তখন যেটা হয়েছে যে তারা তাদের ফরেন পলিসিটা আর বাইরের আর একটা দেশের কাছে বর্গা দিয়ে রেখেছিলেন, ফলে তার কোনো ফরেন পলিসি ছিল না। সেই দেশ ডিসাইড করতেন তারা ফরেন পলিসিতে কি করবেন। তা আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর ইউনূস এসে গত বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেই উনি কিন্তু আহ্বান করেন যে রোহিঙ্গা নিয়ে একটা
বড় মিটিং এর আহ্বান করেন। সেই আলোকেই এই বছর আপনি দেখেন ইভেন জেনারেল অ্যাসেম্বলিতে এটা ফর দি ফার্স্ট টাইম এত বড় একটা মিটিং রোহিঙ্গাদেরকে নিয়ে হলো। এবং এই পুরো মিটিং এর মেসেজটা কি, যে না রোহিঙ্গাদের যে সমস্যা, যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে আমাদের খুব জরুরি ভিত্তিতে এটার রিজলভ করতে হবে। এবং এইটার সমাধানটা রয়েছে মায়ানমারে। উনি 7 দফা একটা প্রস্তাব দিয়েছেন এবং আমরা দেখেছি যে পুরো গ্লোবাল কমিউনিটি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তখন এই 7 দফাটা হচ্ছে একটা রোড ম্যাপ কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসে শান্তিপূর্ণ সমাধান হবে। আর একটা বড় কাজ হয়েছে সেখানে হচ্ছে যে রোহিঙ্গাদের ইন্টারন্যাশনাল ভয়েস ছিল না। রোহিঙ্গারা কোথায় যেয়ে কথা বলবে? আপনারা দেখেন আমরা সেই জন্য পরপর 2টা ব্যবস্থা নিয়েছি। প্রথমত ওরা কক্সবাজারে এসে তারা 2-4 দিনের যে আমরা 24 থেকে 27 আগস্ট যে মিটিং আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করেছি, সেই সময় ওরা কথা বলেছে। তারপরে আপনি দেখেন এই যে হাই লেভেল যে মিটিং জাতিসংঘের মেন হলে ওদের 4 জন লিডার কথা বলেছেন। এইটা কিন্তু অনেক বড় একটা পুরো তাদের হচ্ছে যে রোহিঙ্গাদের যে ডায়াসপোরা কমিউনিটি তাদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে। এবং পুরো ওয়ার্ল্ডে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যে একটা অলমোস্ট ফরগটেন হয়ে গিয়েছিল, এটাকে কেউ আর নিয়ে কথা বলতো না, সেটা আবার নতুন করে হেডলাইনে এসছে, নতুন করে নিউজ পেপারে এসছে, টিভিতে এসছে, মানুষ এটা নিয়ে কথা বলছে। আমাদের প্রধান উপদেষ্টা যে 7 দফার প্রস্তাবনা তিনি দিয়েছেন আসলে খুবই চমৎকার, কিন্তু সেই 7 দফার প্রস্তাবনার যে বাস্তবতা বা কতটা ফলপ্রসূ হবে বলে ভবিষ্যতে মনে করছেন? এটা বাস্তব যাতে এটা হয়, এটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটারই একটা পথরেখা উনি দিয়েছেন। এবং এই পথরেখাটা আমার মনে হয় যে পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা যেহেতু অ্যাপ্রিসিয়েট করেছেন, তারা এই অনুযায়ী এখন কাজ আমাদের করতে হবে। এই অনুযায়ী আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে। আমাদের আরও ডিপ্লোম্যাটিক এফার্টসকে মোবিলাইজ করতে হবে, আরও সাপোর্ট আমাদেরকে গালভানাইজ করতে হবে। সব কিছু এনে তখন আমরা এই এক ধরনের প্রেশার মায়ানমারের উপরে, বা এখন একটা কি অ্যাক্টর হচ্ছে হলো আরাকান আর্মি, তাদের উপর প্রেশার তৈরি করে কিভাবে এই রোহিঙ্গারা তাদের যে বাসস্থানে, যেই হোমল্যান্ডে যারা যুগ যুগ ধরে শতকের পর শতক যারা ছিলেন, তারা যাতে সেই জায়গায় যেতে চান, এবং ওইটাই হচ্ছে সমাধান। সেটি আসলে মানে কতটা অগ্রগতি হবে বলে আপনার কাছে? কিছু কিছু তো অগ্রগতি হচ্ছে মানুষজনের, আমরা তো ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো পাচ্ছি। আগে তো এটা নিয়ে কথাই হয় নাই। আগে আপনি কি দেখেছেন এরকম একটা ডিপ্লোম্যাটিক মুভ, বা আপনি দেখেছেন যে জাতিসংঘের মহাসচিব এখানে এসে রোহিঙ্গাদের সাথে একদিন রোজা রাখবেন, সেখানে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন? এটা হয়েছে? হয়তো নাই। বা আমরা ইভেন মায়ানমার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা যে ভেরিফিকেশনটা এটা এক্সপেডাইট করেছে। আগে 1,80,000-এর কথা আমাদেরকে ব্যাংককে বলেছিল, এখন ওরা বলছে যে না 2.5 লক্ষ লোকের ভেরিফিকেশন হয়ে গেছে। সব দিকেই আমরা এগিয়ে রাখছি, কিন্তু ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে যে ওইখানে একটা সিভিল ওয়ারের মতো হচ্ছে। সেই জন্য এই রোহিঙ্গাদেরকে তাদের যে বাসস্থানে ফিরতে পারছেন না। বাট আমরা আশা করছি যে সিভিল ওয়ার যদি শেষ হয়ে যায়, এটার মধ্যে যদি শান্তি আসে, তাহলে এনাফ প্রেশার তৈরি করে এই ক্রাইসিসটা শান্তিপূর্ণ একটা সমাধান হবে। আর একটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য যারা এখন আমাদের দেশে আছেন 10 লক্ষের উপরে, তাদের একটা যে সাহায্য সহযোগিতা এটা কমে এসেছিল, সেটা এই কনফারেন্সের কারণে, হাই লেভেল মিটিং এর কারণে এটা নিয়েও সবার মধ্যে একটা নতুন করে একটা ভাবনা তৈরি হয়েছে। ফলে দেখেন ইউকে মানে ব্রিটেন বলেছে যে তারা 3,60,000 দিবে, 3,60,00,000 দিবে হচ্ছে রোহিঙ্গাদের জন্য। আর ইউএস বলেছে $6 কোটি। এটা তো অনেক, মানে $96 মিলিয়ন। এটা মনে হয় 1200 কোটি টাকার মতো। এবং এই 1200 কোটি টাকায় আমরা আশা করছি যে অ্যাটলিস্ট 6 মাস তাদের এই আর নতুন করে আর ভাবনা চিন্তা করা লাগবে না তাদের যে হিউম্যানিটেরিয়ান এইডের জন্য। আমরা আলোচনা আবারও ফিরবে, একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেডএসআরএম দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আবারও সরাসরি যেতে চাই, জনাব শফিকুল আলম আপনার কাছে আসি। অ্যাটর্নি জেনারেল গতকাল বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে আইনি কোনো বাধা নেই। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে বাধাটা কোথায়? এতদিনও হচ্ছে না কেন?
না, বাধা তেমন একটা নাই, আমরাও মনে করি না। যেটা হচ্ছে যে কিছু কিছু স্টিকি পয়েন্ট আছে, একটা দুইটা, সেগুলো নিয়ে ডিবেট হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো সেই ডিবেটটা আমার মনে হয় সামনে অচিরে এই ডিবেটটাও কনক্লুড হবে, হওয়ার পরে আমরা মনে করি যে এটা একটা শান্তিপূর্ণভাবে সবাই এটা অ্যাকসেপ্ট করবেন। এটা অলমোস্ট দেয়ার, আমরা একদম কাছাকাছি এসে পড়েছি। এখন আসলে কোন ইস্যুতে আটকে আছে? না, এটা তো আপনি জানেন যে কয়েকটা ইস্যু অলরেডি পত্রিকায় আসে, আমরা যেটা শুনি। আমরা তো যেটা করছি যে গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করছে, আপনার কাজটাকে এগিয়ে নিচ্ছে, কিন্তু মূল ডিসিশনটা তো পলিটিক্যাল পার্টিগুলো দিচ্ছেন। তারা এটা নিয়ে ডিবেট করছেন, পিআর এর ইস্যুটা এসছে, আরো একটা দুইটা ইস্যু থাকতে পারে। তো সব মিলে এটা নিয়ে ডিবেট হচ্ছে, তারপর ওনারাই ডিসাইড করবেন যে কোনটা থাকবে, কোনটা নিবে, কোনটা নিবে না। পিআর ইস্যুটা থাকবে কি থাকবে না, এটা থাকলে কিভাবে থাকবে, আর না থাকলে কি হবে, বা আপার হাউসটা কি থাকবে কি থাকবে না, এগুলো বিষয়। আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এক্সাম্পলারি, দৃষ্টান্তমূলক একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন গত 6-7 মাসে। এবং আমাদের যে শাসনতান্ত্রিক যে জটিলতা, যে সমস্যাগুলো এর আগে হয়েছে, যার ফলে যেইটার সুযোগ নিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গিয়েছিলেন, যেটার সুযোগ নিয়ে আওয়ামী লীগ একটা বড় রকমের একটা চোরের পার্টি হয়ে গিয়েছিল, মানুষের অধিকার খর্ব করেছিল, সেই জায়গাটা আর রিপিট হবে না। সেই জায়গাগুলো বন্ধ করার জন্যই, সেই কাজ মানে যাতে ভবিষ্যতে এটা রিপিট না হয়, সেটার কাজে জন্যই এই ডিবেটগুলো হচ্ছে। এবং জুলাই চার্টারটা যখন অ্যাডপ্টেড হবে, আমরা আশা করব যে এই জুলাই চার্টারটা ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী যাতে সরকার বাংলাদেশে না গঠিত হয়, তৈরি হয়, সেটার পথ রুদ্ধ করবে। কবে নাগাদ হতে পারে? আপনাদের তো একটি রোড ম্যাপ রয়েছে নির্বাচনের। এটা দেখেন, এগুলো ডিবেট কোন কোন দেশে, নেপালের মতো জায়গায় তাদের কনস্টিটিউশনাল ডিবেট 8 বছর লেগেছে। আমাদের লিডাররা তো, আমি বলবো যে পলিটিক্যাল পার্টির লিডাররা এটা 7-8 মাসে এটা অনেক দূর এগিয়ে নিয়েছেন। আমরা আশা করছি যে এই মাসের মধ্যে এটা হবে। আমি আবারও একটি কোশ্চেন করতে চাই যে সবকিছুতে একটি ধোঁয়াশা মনে হয় কিনা? আপনার জুলাই সনদ দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি যে তর্ক বিতর্ক বা বৈঠকের মধ্য দিয়ে এগিয়ে গেছে, আবার বৈঠক বসছে, আবার হয়তো বসবে। সবকিছু মিলে একটি অনিশ্চয়তা বা ধোঁয়াশা। কোনো অনিশ্চয়তা নাই। আমরা চাই না যে একটা জিনিস খুব তাড়াহুড়োও হোক। একটা জিনিস প্রপারলি ডিবেট হয়ে করা উচিত, অ্যাডপ্টেড হওয়া উচিত। সবাই মিলে এটার প্লাস কি, এটার মাইনাস কি, এটা নিলে আমার কি সমস্যা তৈরি হতে পারে, আর না নিলেই বা আমার কি সমস্যা তৈরি, এগুলা সবাই মিলে এটা ওয়ার্কআউট করে দেন এটা নেওয়া উচিত। কিন্তু আপনি বললেন আমি অ্যাডপ্ট করে নিলাম কোনো দিকে না চিন্তা করে, সেটা তো ভালো না। আমার মনে হয় এটা বিষয়ে যত বেশি ডিসকাশন হবে সেটা সবার জন্য মঙ্গল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির যেমন দাবি রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি রয়েছে, একই সঙ্গে বিচার প্রক্রিয়ারও দাবি রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে হচ্ছে, আপনারা দেখছেন, এটা খুব একটা ভালো জায়গায় স্টেজেও এসছে। আমরা মনে করি যে সামনে এই বিচার প্রক্রিয়াটা একটা ভালো দৃশ্যমান, আপনারা প্রোগ্রেস আরো দেখতে পাবেন। একটা বিষয় কি, বিচার প্রক্রিয়া খুব যদি তাড়াহুড়ো করতে যায় তো অবিচারের আশঙ্কা থাকে, তখন ওইটা আর বিচার থাকে না। আমরা চাই না যে এই আশঙ্কাটা তৈরি হোক। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করব না, আর অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চাই যে বিচার প্রক্রিয়া যাতে স্লো ডাউন না হয়ে যায়। আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক মান বজায় রেখে কত দ্রুত এই বিচারটা হওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য, এবং সেটা হচ্ছে। এই বিষয়গুলো অস্থিরতার কোনো সুযোগ নাই। আপনি যদি অস্থিরতা করেন, আপনি যদি প্রেশার তৈরি করেন, এতে অবিচারের আশঙ্কা থাকে, তখন আর পুরো ইন্টারন্যাশনাল। ফলে দেখেন আপনি যে কাজটা করছেন, যে যারা জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে তো বিচারটা, তাদেরকে সুবিচার প্রদান করাটা এটা আমাদের সবারই একটা দায়িত্ব। সেই জায়গাটায় যাতে নষ্ট না হয়, বিদেশি একটা হিউম্যান রাইটস গ্রুপ এসে যাতে না বলে যে না তুমি ওর প্রতি অবিচার করেছো, এইটা যেন বলার সুযোগ না হয়, যেটা শেখ হাসিনার আমলে অহরহ হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে জুডিশিয়াল মার্ডার করেছো তুমি, এই কথা যেন আমাদের এই গভর্নমেন্টের সময় না শুনতে হয়। আমরা লক্ষ্য করেছি যে বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক হয়েছে, সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার কোনো প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা? না, আমরা তো এক্সট্রাডিশন চেয়েছি, জি, বাট এট দ্য সেম টাইম আমাদের বিচার প্রক্রিয়াটা হচ্ছে।
আবার এটা আবার আর একটা স্টেজে গেলে তখন আবার আমরা তাকে ফেরত নতুন করে আবার ফেরত চাওয়ার প্রশ্নটা আসবে, তখন আবার চাবো। বাট আমাদের তাকে যে চেয়েছি সেটার অবস্থান তো আমাদের আছে, আমরা সেই জায়গায় অনড় আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, স্থগিত রয়েছে নির্বাচন কমিশন কর্তৃক। সেক্ষেত্রে এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমরা লক্ষ্য করেছি মিছিল করে, বিশেষ করে আমরা প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরও লক্ষ্য করেছি, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ সরকার কি ভাবছে? না, আমরা এগুলোকে ল অ্যান্ড অর্ডার ইস্যু হিসেবে দেখছি। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, ফলে তারা যদি এই ধরনের কোনো কাজ নেয় অবশ্যই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অ্যাকশনে যাবে, সেটা যাচ্ছে। আওয়ামী লীগের আপনি দেখেন না, তাদের তো কোনো অনুশোচনা নাই। তারা যে এই কাজগুলো, তারা মনে করছে যে এই যে আমি এইখানে একটা গেলাম, একজনের উপর ডিম ছুঁড়ে বা আপনি একটা ঝটিকা মিছিল করে 1 মিনিটের একটা, এটা আমি ইন্টারন্যাশনাল কিছু মাইলেজ পাবো, কিন্তু এটা কেউ হয় পৃথিবীতে কেউ করে? আওয়ামী লীগের যদি কোনো ধরনের কোনো ভবিষ্যৎ থাকে সেটা তাদেরই তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে? তাতে বুঝাতে হবে যে তারা এই যে খুনের পার্টি না, তারা আর খুনে জড়িত না, বা যারা খুনে জড়িত না তারা তাদের পার্টিকে খুনিদের হাত থেকে বের করে আনতে হবে। সেটা তো তারা করছে না, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। সেক্ষেত্রে কি তারা যেই মানে চুরি বাটপারি যেগুলো করেছে সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চেতে হবে। তারা কি এটা করেছে? আপনি বাংলাদেশের থেকে $234 বিলিয়ন চুরি হয়ে চলে গেছে। একটা ব্যাংক ঠিক নাই, পুরো এশিয়াতে আমাদের ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। এটার কারণ একটা মাত্র কারণ হচ্ছে শেখ হাসিনার স্যাংশনে, শেখ হাসিনার মদদে প্রত্যেকটা ব্যাংক তারা লুটপাট করেছে এবং টাকাগুলো বাইরে নিয়ে গেছে। এমন না যে টাকাগুলো দেশে ছিল, তাও না, দেশে থাকলে তো কেউ না কেউ পায়, ইকোনমিতে অ্যাড হয়। এই পুরো টাকাটা বাইরে নিয়ে যে অন্য দেশের ইকোনমি ফুলিয়ে ফাঁপিয়ে হয়েছে। মানে আপনি চুরি চোট্টামি করবেন, এটার তো একটা সীমা আছে। আপনি এইটার যে কোনো রেকর্ড তারা ভেঙেছে। মানে আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, গত 20-30 বছরে এইরকম একটা মানে ডাকাতির ঘটনা পৃথিবীর ইতিহাসের তো নাই, কিন্তু ওরা কি এটা নিয়ে সরি বলছে? তা আওয়ামী লীগের এই যে মনে করছে যে আমি এইখানে গেলাম, এই এক জায়গায় যে একটা সিন ক্রিয়েট করলাম, করে সবাই আমাকে দেখলো, পৃথিবীর কেউ এইভাবে দেখে না। কোনো পার্টি সেভাবে মানুষের মনোজগতে ফিরতে পারে না। জি, এমনও শোনা যায় যে শেষ পর্যন্ত সরকার নির্বাচন করতে পারবে না, মানুষের একটি শঙ্কা। নির্বাচনে আসলে এত শঙ্কা কেন? কোনো শঙ্কা নাই। যারা এটা শঙ্কা বলে চালাচ্ছে, এটা দেখবেন যে যারা এগুলো বলছে বেশিরভাগই আওয়ামী লীগের দোসর। ওরা এই জিনিসগুলো চালিয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ, তারা স্বৈরাচারের কাছ থেকে বোধহয় টাকা পাচ্ছে। না, আমরা তো কোনো শঙ্কা দেখি না, খুব ভালোভাবে। এতে তাদের লাভ কি আসলে? তাদের লাভ হচ্ছে যে এক ধরনের দেখানো যে তারা ছাড়া এখানে ইলেকশনে কেউ আসতে পারবে না, এই টাইপের একটা ইমপ্রেশন তৈরি করা। তো পুরো জাতি প্রস্তুত, সবাই, পুরো জাতি ইউনাইটেড। এবং ইলেকশন দেখেন আপনি, এই কদিন আগে তো একটা সার্ভেও বের হলো, হ্যাঁ, 54%কে 94% বলছে, প্রায় 95% বলছে যে তারা ইলেকশন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনে তারা ইলেকশনে ভোট দিতে যাবে। দ্যাট মিনস কি পুরো জাতির মধ্যে একটা রেডিনেস অলরেডি তৈরি হয়ে গেছে। সরকার সেই নিশ্চয়তা কতটুকু তৈরি করতে পারে? আমরা পুরোপুরি ভালো, একটু আগেও বললাম, আবারও বলি, খুব ভালোভাবে আমরা কাজ করছি। আমাদের এই যে দুর্গাপূজা নিয়েও অনেকে কত আশঙ্কা করেছেন, কিন্তু আপনি দেখেন এই পুরো স্মরণকালের, আমরা বলবো সবচাইতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সবচেয়ে পবিত্রতার সাথে উৎসব মুখর পরিবেশে এবার দুর্গাপূজা পালিত হয়েছে। কেউ একটা কোনো ঘটনার কথা শুনেছেন? জি, আমরা আরেকটু বিরতি থেকে ফিরে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, যেটা ছিলেন দেশ সন্ধ্যা নিচে আরো একটু বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শফিকুল আলম। জাতিসংঘ সফর কেমন হলো আপনাদের? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সফল হয়েছে। আপনার সরকার আসলে কেমন হলো সেটা? আমরাও মনে করি খুবই সফল হয়েছে। এই জন্য যে আপনি দেখেন যে আমরা যে মেসেজগুলো দিতে চেয়েছি, যে কাজে গিয়েছিলাম, একটা প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে এবং সেই বিষয়টা যে সুস্পষ্ট পথরেখার মধ্যে আমরা আছি, সেটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো। এটা কিভাবে আমরা জানিয়েছি? আমরা চিফ অ্যাডভাইজার 6 জন সিনিয়র পলিটিশিয়ানকে নিয়ে গিয়েছিলেন। তারা একসাথে মিলে ইউএন জেনারেল অ্যাসেম্বলির
এটা মেইন যে সেশন সেখানে ছিলেন, সেখান থেকে সবাই দেখছে যে না আমরা এখন ইন্টারিম গভর্নমেন্ট আর নাও ইজ নাও রেডি টু হ্যান্ড ওভার পাওয়ার টু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ইলেকশন। এটা একটা। সেকেন্ড হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল অনেক লিডারগুলোর সাথে চিফ অ্যাডভাইজার কথা বলেছেন, তাদের সাথে মিট করেছেন। তার মধ্যে 10 জন আছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তা আর বাকি যারা আছেন ইন্টারন্যাশনাল নিউ এইড এজেন্সি আছেন, ওয়ার্ল্ড ব্যাংক আছেন, IMF আছেন, UN এর কিছু এজেন্সি আছেন, বিজনেসম্যানরা আছেন যারা বাংলাদেশের সাথে বিজনেস করতে চান, তাদের সাথে কথা বলছেন। সবার কাছে একটা মেসেজ যে আমাদের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি বজায় আছে এবং সেই আলোকে আমরা খুব দ্রুত ইলেকশনে যাচ্ছি এবং ফলে পরে এটা একটা দেশে ডেমোক্রেটিক ট্রানজিশন হলে এটা আরও স্ট্যাবল জায়গায় যাবে, এটাও একটা। এবং সবার উনি সাপোর্ট চেয়েছেন, তারাও অকুণ্ঠ চিত্রে সাপোর্ট জানিয়েছেন। তার হচ্ছে রোহিঙ্গা বিষয়ে আমি তো বললাম আপনাদেরকে যে রোহিঙ্গা একটা বড় আমাদের মেসেজ ছিল। এই যে এই ক্রাইসিসটা, রোহিঙ্গা ক্রাইসিসটা অনেক দিন ধরে ছিল, এটা অলমোস্ট ফরগটেন হয়েছিল। মানুষ এটা নিয়ে কথা, মানে পুরো পৃথিবীর নিউজ পেপারগুলো এটা নিয়ে কথাবার্তা আর হচ্ছিল না। এটা আবার গ্লোবাল আলোচনা এটা ফিরিয়ে এনেছেন চিফ অ্যাডভাইজার। রোহিঙ্গারাও এখানে পার্টিসিপেট করেছে এবং এটা আনপ্রেসিডেন্টেড কিছু ঘটনা ঘটেছে। এইরকম হাই লেভেল মিটিং অন রোহিঙ্গা এই প্রথম, রোহিঙ্গাদের ইতিহাসে এই প্রথম একটা। ওরা তো অনেক বছর, ওদের যে পারসিকিউশনের ইতিহাস কিন্তু কম না, সেই সেকেন্ড ওয়ারের পরের থেকে এই প্রথম এত বড় একটা মিটিং হলো ওদের। আর তারপরে হচ্ছে যে আমরা এই যে ওয়ার্ল্ড লিডারদের সাথে যখন মিট হয়েছে তখন চিফ অ্যাডভাইজার অনেকের সাথে বাংলাদেশের যাতে স্কিল ওয়ার্কার যাতে বিদেশে যেতে পারে সে ব্যাপারে তাদের সাথে কথাবার্তা বলেছেন। আলবেনিয়া, কসোভো আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে আরও কর্মী নিবে এবং অন্যান্য দেশের সাথে আমরা যাতে ইকোনমিক সম্পর্কটা আরও বাড়াতে পারি, কিভাবে বাড়াতে পারি সেগুলো আলাপ হয়েছে। আর একটা হচ্ছে যে বাংলাদেশের যে ডায়াসপোরার সাথেও তারা এই প্রথমবারের মতো ভোটার হবে, ফলে তারাও একটা বিশাল মিটিং হয়েছে, সেখানে তারা অকুণ্ঠ চিত্তে এই গভর্নমেন্টকে সাপোর্ট জানিয়েছেন এবং সেই মিটিংয়ে পলিটিক্যাল পার্টি লিডারগুলো ছিলেন, তারাও তাদের ভিশনের কথা বলেছেন, কি বাংলাদেশ দেখতে চান সে মানে ওভারঅল আমি বলবো এটা খুবই একটা সাফল্যপূর্ণ, খুবই একটা বাংলাদেশের ইতিহাসের একটা ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর বাই হেড অফ গভর্নমেন্ট। কিন্তু এই সফর আপনি বলছেন সফল হয়েছে, সফরের শুরুতে আমরা লক্ষ্য করলাম যখন বিমানবন্দর দিয়ে আপনাদের 3টি দলের প্রতিনিধিরা আপনাদের সফর সঙ্গী হয়ে যাচ্ছিলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। সেটি আসলে কিভাবে দেখেন, বা প্রস্তুতির অভাব কিনা? না, প্রস্তুতির অভাব নাই। আমাদের মূল প্ল্যান ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো লিডার চিফ অ্যাডভাইজারের মোটরকেডের সাথে বেরিয়ে যাবেন। যে দিক দিয়ে মোটরকেড বেরিয়ে যাবে এটা হলো VVIP গেট, ওইখানে কোনো প্রোটেস্ট ওরা করতে দেয় না, কেউ বেরাতেও দেয় না। কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টে এসে, এবং ওরা 6 জন পার্টি লিডার এসে মোটরকেডে জয়েনও করেছেন, জয়েন করে হাফ অ্যান আওয়ার ছিলেন। ঠিক শেষ মুহূর্তে এসে বললেন যে না, যেহেতু ওনারা এখনো গভর্নমেন্টের পার্ট হননি, তার ফলে ওই অন্য গেট দিয়ে যেতে হবে, সেটার সুযোগ এটা নিয়েছেন। বাট আদারওয়াইজ আমাদের কিন্তু, এবং চিফ অ্যাডভাইজার যে কিন্তু ওদের কর্তৃপক্ষকে বলেওছেন যে না, এটা তুমি এদেরকে অ্যালাউ করো। এবং আওয়ামী লীগের ওখানকার নেতা কর্মীরা আমরা লক্ষ্য করেছি যে এনসিপির একজন নেতাকে ডিমো, না ওরা এটা করে আসলে ইন্টারন্যাশনালি এক ধরনের দেখাতে যাচ্ছে যে আমরা আছি। এটার মধ্যে কি, এতে যে ওরা যে একটা ছেঁচড়ার দল এটা আসলে প্রমাণ হচ্ছে। দিনকে দিন আপনি দেখেন, আপনি এই ধরনের একটা ছেঁচড়ামি করে ওরা ইন্টারন্যাশনাল একটা রেকনিংয়ে আসতে চাই। এটা হয় পৃথিবীতে, আপনি ডিম ছুড়লেন, এটা কি মানুষ অন্যান্য যে কোনো দেশের যে কেউ এটা শুনলে হাসবে, এটা কি একটা হয়েছে, ঠিক না? আর এবং এই পার্টিগুলো এখন, মানে এই পার্টিটার অবস্থা দেখেন, এই পার্টিটা এখন চালাচ্ছে কারা? হ্যাঁ, ছোর বাটপার গুলো চালাচ্ছে। কি জন্য হারপিক মজুমদার টাইপের লোকজন হলো এই পার্টির এখন হলো সামনের ইয়ে, ঠিক না? এখন এই অবস্থা। এবং আপনি একজন যে ডিম মারছে তাকে আবার বলে তাদের যে ম্যাস মার্ডারার নেত্রী, সেকে বলে আবার ফোনও দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো করে আপনি কি প্রমাণ করতে চান? যে আপনি চোরের দল, আপনি ছেঁচড়ার দল, এটাই প্রমাণ করতে চাচ্ছেন? ইন্টারন্যাশনাল যারা পার্টি করে, যারা ইন্টারন্যাশনাল এক ধরনের মনোযোগ আকর্ষণ করতে চায়, সে তো রিয়াল কাজ করে। এই পার্টি যদি সত্যি তারা তাদের যারা
আওয়ামী লীগকে বাঁচাতে চান, তাদের উচিত পার্টিটাকে বাঁচানোর অনেকগুলো তরিকা আছে। খুনিদের হাত থেকে পার্টিটাকে সরাতে হবে। হ্যাঁ, সে কাজগুলো তো করছেন না। অনুশোচনা করতে হবে যে এই বাচ্চাগুলোকে খুন করা হচ্ছে, হাজার হাজার মানুষকে গুম করা হচ্ছে, এই ব্যাপারে ক্ষমা চেতে হবে, অনুশোচনা করতে হবে। কেউ করেছে? জি, আমার সর্বশেষ প্রশ্ন, নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি, ত্রয়োদশ নির্বাচনের তফসিল সরকারের কবে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, নির্বাচনের তফসিল কবে নাগাদ হতে পারে? এটা তো ইলেকশন কমিশন বলতে পারবে। তারা তাদের টাইম লাইন অনুযায়ী সব জানাবে। এর আগে তো ওরা পথরেখা দিয়েছিল কখন কোনটা হবে, সে অনুযায়ী করবে। আমরা এর বিষয়ে বলতে চাই না। নির্বাচনের কয় মাস আগে দিতে পারে? 2 মাস অ্যাটলিস্ট। অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় দর্শক, যেটা সেরেম দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।